সরকার কারো বিরুদ্ধে মামলা দিচ্ছে না, ঢালাও মামলা বিব্রতকর বললেন আইন উপদেষ্টা। আইনের মাধ্যমে পরবর্তীতে বিচারক বিয়োগের আশা। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে প্রসিকিউশনের চিঠি। 4 পুলিশের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে বিদ্যমান অনেক চ্যালেঞ্জই থাকবে না, লালমনিরহাটে মির্জা ফখরুল। সরকারকে বিতর্ক সৃষ্টি না করার আহ্বান। জলবায়ু শীর্ষ সম্মেলনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা। যুব উৎসবে অংশ নিতে বাংলাদেশ সফরের আশ্বাস ফিফা সভাপতি। সরকার ও দেশের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহ্বান তথ্য উপদেষ্টার। মুক্ত গণমাধ্যম নিশ্চিতের আশ্বাস। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ প্রকল্প সরকারের অগ্রাধিকার, জানালেন শিক্ষা উপদেষ্টা। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে বিস্তারিত। 5 আগস্টের পূর্বে ফ্যাসিস্ট সরকার যেভাবে গায়েবী মামলা দিত তা অন্তর্বর্তী সরকার করতে চায় না, জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, অনেক ভুক্তভোগী নাগরিক এখনও ঢালাও মামলা দিচ্ছে, যা সরকারের জন্য বিব্রতকর। মঙ্গলবার বিকেলে বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা আরও জানান, অনেক সীমাবদ্ধতার মধ্যেও কমিশন যেভাবে কাজ করছে তাতে সরকার আশাবাদী, যার প্রেক্ষিতে কমিশনের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। এ সময় উচ্চ আদালতের পরবর্তী প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারক সুনির্দিষ্ট আইনের মাধ্যমে নিয়োগ করা হবে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবী মামলা হতো, সরকারের পক্ষ থেকে গায়েবী মামলা দিত। আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলা টামলা দিচ্ছি না। সাধারণ লোকজন, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ, তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে। ঢালাও মামলার একটা খুব মারাত্মক একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে। এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে। নেক্সট যে উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে সেটা আমরা একটা আইনের মাধ্যমে করতে চাচ্ছি। সুপ্রিম কোর্টের 2 ডিভিশনে বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট যারা ল প্র্যাকটিস করেন তাদের মধ্যে থেকে ওনারা সবাই আছেন। ওনাদের কাছে একটা আমাদের একটা প্রত্যাশা যে ওনারা আমাদের আইনগতভাবে কীভাবে জিনিসটা ট্যাকল করা যায় ওই পরামর্শটা নিতে এসেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দমনে গণহত্যার অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি পাঠিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে যাত্রাবাড়িতে গণহত্যার মামলায় আরও 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। বিস্তারিত থাকছে সাবিনা মজুমদারের রিপোর্টে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ হন প্রায় ১৩,০০০ ছাত্র জনতা। গণ আন্দোলনের মুখে 5 আগস্ট পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হয় বেশ কয়েকটি গণহত্যার অভিযোগ। এমনই প্রেক্ষাপটে পলাতক শেখ হাসিনা সহ বাকি অভিযুক্তদের বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা গত পরশুদিন ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর জন্য বা রেড অ্যালার্ট জারি করার জন্য ইন্টারপোলকে রিকোয়েস্ট করেছি। আমাদের যে এই দেশের এক সময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি এই মামলার আসামি, পলাতক আছেন, দেশের বাইরে আছেন, শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। এদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের গণহত্যায় সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ মিলেছে। আরও যাচাই বাছাইয়ের জন্য তাকে 1 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এনটিএমসির যে সাবেক যিনি ডিজি ছিলেন, বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, যার বিরুদ্ধে অভিযোগের তো অন্ত নাই, আমাদের তদন্ত সংস্থায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে। অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, গুমের সাথে তার সম্পৃক্ততা, এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে। বাকি তো আরও তদন্ত পূর্ণাঙ্গভাবে হলে তার ব্যাপারে জানা যাবে। তিনি অলরেডি আমাদের এই ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তারকৃত আছেন। তার কাছ থেকে আমাদের জিজ্ঞাসাবাদ করা দরকার, কাদের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন, বা তার কাছ থেকে এই বিস্তারিত তথ্য আমাদের জানার স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন আছে, রুলস অফ প্রসিডিওর আছে, সেই অনুযায়ী তাকে আমরা 1 দিনের জন্য জিজ্ঞাসাবাদের বা ইন্টারোগেশনের জন্য অনুমতি চেয়েছে আদালত সেই অনুমতি দিয়েছেন।
এছাড়া জুলাই আগস্ট আন্দোলনে যাত্রাবাড়ি এলাকার গণহত্যা, লাশ গুম, আলামত নষ্টের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বিতর্ক সৃষ্টি করে এমন কিছু না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জঞ্জাল সরিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে সময় দিতে হবে। নির্বাচিত সরকার ক্ষমতা এলে বিদ্যমান চ্যালেঞ্জগুলো অনেকটাই থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। সহকর্মী জামাল বাদশার তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সাইফুল রিপন। পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়। লালমনিরহাটে বড়বাড়ি কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও। উদ্বোধনী বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। এই সরকারকে আমি বলছি আগেই, তাকে অন্যান্য সরকারগুলোর মতো দেখতে হবে না, তাদেরকে সময় দিতে হবে যাতে করে তারা অন্তত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা ক্ষেত্র তৈরি করতে পারেন। আমরা যেটাকে বলি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেন এবং মানুষের আশাগুলোকে বাস্তবায়িত করবার একটা ভিত্তি তৈরি করতে পারেন। আমরা আশা করব যে এই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা সংস্কার কাজগুলো শেষ করে তারা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করবেন। কারণ নির্বাচন হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি। আমরা যেখানে যেতে চাই তার প্রধান ফটক হচ্ছে আপনার নির্বাচন। সুতরাং আমরা বিশ্বাস করি যে সমস্ত সংকট আজকে আমরা মোকাবেলা করছি, যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি, এর অনেকাংশই থাকবে না যদি একটা নির্বাচিত সরকার গঠন করতে পারি, আমরা পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি। সরকারের কর্মকাণ্ড নিয়েও কথা বলেন তিনি। বিতর্কিত কোনো ব্যক্তিকে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছে, বিশেষ করে ডক্টর ইউনূস, তাদের এগুলো ব্যাপারে তাদেরকে চিন্তা করতে হবে। এখনো জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসেনি, করতে পারছে, তেল, ডাল, লবণ দাম বেড়েছে, এগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করতে হবে। আর একটু ভিজিবল হতে হবে, সরকার যে কাজ করছে সেটা মানুষকে বোঝার জন্য তাকে সামনে আসতে হবে। এমন কিছু করা সঠিক হবে না যাতে নতুন করে একটা বড় রকমের বিতর্ক সৃষ্টি হয়। ফ্যাসিবাদের জঞ্জাল সরিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশা জানান বিএনপি মহাসচিব। সবাই মুহূর্তের মধ্যে ভাবছেন 3 মাসেই সমস্ত কিছু সুন্দর হয়ে যাবে, এত সোজা তো নয়। একটা ধ্বংস ক্ষেত্র থেকে, ধ্বংসযজ্ঞ থেকে একটা বের করে নিয়ে আসা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে বিশ্ব নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় ডক্টর ইউনূসের আমন্ত্রণে আসন্ন যুব উৎসবে অংশ নিতে ঢাকা সফরের আশ্বাস দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ বিষয়ে আরও জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, যেখানে সমাগম বিশ্ব নেতাদের। মঙ্গলবার সম্মেলন শুরুর আগে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে দেখা করেন ডক্টর ইউনূস। এ সময় তারা একে অপরকে নিজ দেশে সফরের আমন্ত্রণ জানান। এদিন সাক্ষাৎ হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও। এ সময় ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করতে গিয়ে বন্দী 57 বাংলাদেশি নাগরিককে মুক্তি দেয় তাকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এছাড়া প্রধান উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডিলের সঙ্গেও দেখা করেছেন। অন্যদের মধ্যে তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী, ঘানার রাষ্ট্রপতি, বসনিয়া হার্জেগোভিনার প্রধানমন্ত্রী, রুয়ান্ডার রাষ্ট্রপতি, আলবেনিয়ার প্রধানমন্ত্রী, মন্টিনিগ্রোর রাষ্ট্রপতি, বার্বাডোজের প্রধানমন্ত্রী, ব্রাজিল ও ইরানের ভাইস প্রেসিডেন্ট এবং ফিফা সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা আমন্ত্রণ গ্রহণ করে যুব উৎসবে যোগ দিতে 2025 সালে বাংলাদেশ সফরের আশ্বাস দেন ফিফা সভাপতি।
কপ সম্মেলনে জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশের দাবি দাওয়া তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ডের সমস্ত যারা বায়োলেটারাল বা মাল্টিলেটারাল এজেন্সিগুলো থেকে আমরা গ্র্যান্ট পেয়েছি প্রায় $350 মিলিয়ন মতো, এবং আমরা লোন পেয়েছি $250 মিলিয়ন মতো। এর বাইরে কেউ আমাদেরকে কোনো কিছু, আমরা কিন্তু ভিক্ষা চাচ্ছি না, আমরা কিন্তু বলছি না যে তুমি আমাকে, এটা একটা আমাদের ন্যায্য দাবি। তুমি যে ফসিল ফুয়েল পুরাও, তুমি যে সিভিলাইজেশনটা গড়েছ গ্লোবাল নর্থে, সেটার দায়টা আমার উপর দিয়ে যাচ্ছে। মঙ্গলবার সকালে কার্লটন হোটেলে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন আল আজহারের গ্র্যান্ড ইমাম আহমেদ এল তায়েব। প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ডক্টর ইউনূসকে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ জানান এল তায়েব। মোহাম্মদ সাকিব, নিউজ ডেস্ক, দেশ টিভি। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাইবার সিকিউরিটি আইনের মতো অন্য আইনও পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে সচিবালয়ে গণমাধ্যম মালিক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি বলেন, গণমাধ্যম সংস্কার কমিশন রূপরেখা তৈরি করবে। সরকার ও দেশবিরোধী অপপ্রচার প্রতিরোধ এবং বিগত সরকারের অনিয়ম দুর্নীতি তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বানও জানান উপদেষ্টা। জান্নাতুল মোহনার প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এই প্রথম দেশের টেলিভিশন চ্যানেল মালিক ও তাদের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসে তথ্য মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরের পর সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। টেলিভিশন চ্যানেলগুলোর মালিক ও প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। এ সময় উপদেষ্টা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাইবার সিকিউরিটি আইনের মতো অন্য আইনও পর্যালোচনা করা হবে। এ লক্ষ্যে গণমাধ্যম সংস্কার কমিশন রূপরেখা তৈরি করবে। আমরা যাতে নিশ্চিত করতে পারি কেউ যাতে বাধা প্রদান করতে না পারে সরকারের জায়গা থেকে, তো সেটার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করবে। গণমাধ্যম সংস্কার কমিশন মূলত বিভিন্ন পক্ষের সমন্বয়ে গঠিত এবং বিভিন্ন পক্ষের সুপারিশ ক্রমেই কিন্তু আসলে এখানে একটি রূপরেখা তৈরি করবে। কোনো কিছুই আসলে উপর থেকে চাপিয়ে দেওয়া হবে না। সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে দেশে ও বিদেশে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে প্রকৃত সত্য তুলে ধরতে বলেন তিনি। অপপ্রচার কিন্তু শুধু সরকারের বিরুদ্ধে নেই, বরং বাংলাদেশের বিরুদ্ধে। তাই এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য বাংলাদেশকে নিয়ে যেই অপপ্রচার হচ্ছে এবং প্রকৃত সত্যটাকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু সরকার সহ গণমাধ্যমের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজ করতে হবে। বিভিন্ন গণমাধ্যম কর্মীদের বকেয়া বেতন ভাতা মালিকদের পরিশোধ করতে নির্দেশ দেন নাহিদ ইসলাম। এখানে আমরা মালিক পক্ষের কাছে আহ্বান জানিয়েছি যাতে সাংবাদিকদের যে বেতন সেটা যাতে যথাসময়ে তাদেরকে এটা পূরণ করা হয়। এছাড়া জঞ্জাল পরিষ্কার করার জন্য অনেক সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হচ্ছে বলে জানান নাহিদ ইসলাম। তবে কেউ যদি চায় আপিল করার সুযোগ আছে বলেও জানান তিনি। চিন্তার কোনো কারণ নেই। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই আন্দোলনকে ভুল বোঝাবুঝি উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, তদন্ত করে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী প্রকল্পের দায়িত্ব সেনাবাহিনীর কাছে হস্তান্তরে কোনো আপত্তি নেই। এ বিষয়ে আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন শিক্ষা ও তথ্য উপদেষ্টা। বৈঠক শেষে দাবি মেনে নেওয়ার প্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমি বলেছি তদন্ত করে দেখুন এবং তদন্ত করলে যে সেই প্রকল্প পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক, নতুন প্রকল্প পরিচালক তৈরি করা হোক, নিয়োগ দেওয়া হোক। এখন বুয়েটের মাধ্যমে তারা প্রথম প্রকল্পের পরিচালনা করছে, এটা এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। এটার জন্য তারা চাচ্ছে সেনাবাহিনী দ্বারা তাদের প্রকল্পগুলো বাস্তবায়িত, তাতেও কোনো সমস্যা নাই। বৈঠকের বিষয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, শিক্ষার্থীদের সাথে ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা। প্রকল্পের দায়িত্ব সেনাবাহিনীর কাছে হস্তান্তরে আপত্তি নেই। যেহেতু আমাদের দাবি দেওয়া পূরণ হয়েছে এবং আমাদের সাথে তারা একত্রতা প্রকাশ করেছে, সুতরাং আমরা আমাদের আলটিমেটাম থেকে সরে যাচ্ছি। তা আমরা চাচ্ছি যে স্বচ্ছ এবং জিনিসটা সুন্দর হোক, এই জন্য আমরা সাধারণত সেনা কর্ম করতে চাচ্ছি। তদন্ত সাপেক্ষে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। Mr. Noodles, amazing taste. Mr. Noodles,
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে 367 জনের মৃত্যু হলো। গত 24 ঘন্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 1211 জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে 74,800 ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মৃত 7 জনের মধ্যে 5 জনই ঢাকা বিভাগের, বাকি 1 জন করে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে 1619 ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে 70,453 জন ছাড়পত্র পেয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 4,347 ডেঙ্গু রোগী। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP29। মঙ্গলবার দ্বিতীয় দিনের সম্মেলনে যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এ সময় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য নানা প্রতিশ্রুতি দেন তারা। বিস্তারিত থাকছে নাসরিন আক্তারের রিপোর্টে। জলবায়ু সম্মেলনে যোগ দিতে একে একে জড়ো হন বিভিন্ন দেশের নেতারা, জানান বৈশ্বিক জলবায়ু ইস্যুতে তাদের আশার কথাও। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৈশ্বিক তাপমাত্রা কমিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন। COP29 জলবায়ু অর্থায়নের দেয়াল ভাঙবে। উন্নয়নশীল দেশগুলো বাকুকে খালি হাতে ফেরাবে না। একটি চুক্তি অবশ্যই প্রয়োজন। আমি আত্মবিশ্বাসী যে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব। আমাদের নতুন একটি অর্থনৈতিক উদ্দেশ্য প্রয়োজন। এ সময় জলবায়ু ইস্যুতে আশার আলো দেখিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। 2035 সালের মধ্যে কার্বন নিঃসরণের মাত্রা 81% কমিয়ে আনার লক্ষ্যে কাজ করার কথা জানান তিনি। আমি খুশি এই ঘোষণা দিতে পেরে যে আমরা জলবায়ু মোড়ল হিসেবে নিজেদের খ্যাতি তৈরি করার লক্ষ্যে 2035 NDC টার্গেট নিয়ে কাজ করব, যা কার্বন নিঃসরণের মাত্রা 81% কমিয়ে আনার লক্ষ্যে কাজ করবে। বৈশ্বিক সমস্যা মোকাবেলায় বৈশ্বিক অংশীদারিত্ব প্রয়োজন, যেমনটি আমরা গত কপে একমত হয়েছিলাম। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান গাজায় পরিবেশগত বিপর্যয় সৃষ্টির পেছনে দায়ী করেন ইসরায়েলকে। আমরা যখন পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবীর লক্ষ্যে, তখন ফিলিস্তিন ও লেবাননের সকল আইন, নৈতিকতা ও বিবেককে উপেক্ষা করে চলছে ইসরায়েলি বর্বরতা। শিশু, নারী কিংবা বৃদ্ধ বিবেচনা না করেই চলছে নৃশংসতা। ফলে ফিলিস্তিনে দেখা দিয়েছে পরিবেশগত বিপর্যয়। ফিলিস্তিনের মাটি ও পানিতে যে রাসায়নিক পদার্থ মিশে গেছে তা ইতোমধ্যেই গাজার শিশুদের ভবিষ্যতের জন্য অন্ধকার তৈরি করেছে। এর আগে স্বাগতিক দেশ আজারবাইজানের প্রধানমন্ত্রী ইলহাম আলিয়েভ বলেন, তেল, গ্যাস ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ সৃষ্টিকর্তার উপহার। এ সময় গ্যাস নিঃসরণে আজারবাইজানকে দায়ী করার বিরোধিতা করেন তিনি। জানান, বৈশ্বিক গ্যাস নিঃসরণের মাত্র 0.1% দেশটির অংশ। আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29। সোমবার শুরু হয় এই সম্মেলন। 22 নভেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। এবারের সম্মেলনে নেই অনেক বিশ্ব নেতারাই। যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও ফ্রান্স এবারের সম্মেলনে অংশ নেয়নি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।